একটা বোবা আর্তনাদ ভেসে এল। রিনা দেখল নীলচে রঙের আলোটা ধীরে ধীরে জলের নিচে ডুবে গেল। জলের নিচটা সেই আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছিল রিনা। একটা লোহার শিকল গলায় জড়িয়ে একটা কঙ্কাল জলের নিচে শুয়ে আছে। তার চোখ দুটো নীল হয়ে জ্বলছে। ওই আলোটাই কিছুক্ষণ আগে জলের উপরে ভেসে উঠেছিল। কঙ্কালটা হাত বাড়িয়ে রিনার বাকি শরীরটাকে টেনে নিল জলের মধ্যে। জলটার উপরে এখন ঘূর্ণির মতো দাপাদাপি, কিন্তু দেখার মতো কেউ নেই। অনেক নিজের ঘরে শান্ত হয়ে ঘুমোচ্ছিল, আর এদিকে রিনার শরীরটা ধীরে ধীরে নিথর হয়ে স্থির হয়ে গেল জলের মধ্যে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো বন্ধু? আশা করছি ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। ভাবতেও অবাক লাগে, 0 থেকে শুরু করে 1.5 লক্ষ সাবস্ক্রাইবারের জার্নিটা কখনোই সহজ ছিল না। তোমরা ছিলে বলেই সবটা হয়েছে। আশা করব আগামী দিনেও তোমরা হররস্কোপের সাথে থাকবে। সকলে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে। তাহলে চলো, আজ তোমরা শুনতে পাবে একটা হাড়হিম করা ভয়ের গল্প, অনিন্দিতা নাথের কলমে আলেয়া। ভ্যানটা বড় বাড়ির সামনে থামতেই রিনার মুখটা কুঁচকে গেল। 3 তলা বাড়ি হলেও চারিদিকে বড় বড় গাছ আর ঝোপ জঙ্গলে বাড়িটা ভরে রয়েছে। যেন মনে হয় এটা কোনো জঙ্গলের মধ্যে অবস্থিত বন বাংলো। অনেক নেমে রিক্সাওয়ালাকে ভাড়া দিতেই সেও বাড়ির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। অনেক একটু জোরের সাথে বলল, এ নাও ভাড়াটা নাও। রিক্সাওয়ালা গলার গামছা দিয়ে কপালের ঘামটা মুছে অনেকের দিকে তাকিয়ে বলল, আপনারা এই বাড়িতেই থাকবেন নাকি? অনেক রিনার পায়ের সামনে থেকে বড় সুটকেস নামিয়ে রেখে বলল, হ্যাঁ, সেই জন্যই তো এসেছি। এটা আমাদের পূর্বপুরুষদের বাড়ি। রিক্সাওয়ালার মুখটা কেমন যেন হয়ে গেল মুহূর্তে। আসলে দিনও মানে এদিকে কেউ আসে না বাবু, রাতের বেলা তো ছেড়েই দেন। নেহাত আজকে আমার একটু বেশি পয়সার দরকার ছিল, তাই আপনাদের এই সন্ধেবেলা এখানে নিয়ে এলাম। এখনো বলছি বাবু, চলেন আমার সাথে, আপনাদের স্টেশনে নামিয়ে দিই। তখনই ঘরের ভেতর থেকে কারোর কাশির শব্দ শুনতে পেল অনেক। রিনাকে উদ্দেশ্য করে বলল, তুমি রিকশায় বসে আছো কেন? নেমে এসো। রিনা নামতে রিক্সাওয়ালা আর কিছু না বলে ক্যাচ কোর শব্দ তুলে চলে গেল। বাড়িটার সামনে একটা খোলা মাঠ, আশেপাশে আর কোনো বড় বাড়ি নেই। ওদের সামনেই বিশাল বড় একটা সিংহদুয়ার, কিন্তু অধিকাংশ অংশটাই কালের নিয়মে ভেঙে পড়েছে। বাঁদিকের থামে সিংহের মাথা ভাঙা, ডান দিকের সিংহের এমন অবস্থা যে আলাদা করে বোঝার উপায় নেই যে সেটা কোনো এককালে সিংহের প্রতিমূর্তি ছিল। আকাশের গায়ে তখন কমলা রঙের সঙ্গে কালচে রং মিশতে শুরু করেছে। মাঠের দিকে দূরে অনেকগুলো গাছ অস্পষ্ট শরীর ধারণ করে এই বাড়িটার দিকেই তাকিয়ে আছে। রিনার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। অনেক গেট খুলে ভিতরে ঢুকে পিছনে ফিরে বলল, তুমি এত দোনামোনা কেন করছো? ভেতরে এসো, জ্যাঠামশাই বাড়িতেই আছেন, আমাদের তাড়িয়ে দেবেন না। রিনা ব্যাগটা নিয়ে বড় উঠোন পেরিয়ে একটা ঘরের সামনে দাঁড়ায়। তুমি একটু দাঁড়াও, আমি জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করে চাবিটা নিয়ে আসি। আমি আসবো তোমার সঙ্গে। এত বড় বাড়িতে একা একা দাঁড়াতে ভয় লাগছে। অনেক কিছুক্ষণ ভেবে বলল, উনি পুরনো দিনের লোক, তুমি তো এ বাড়ির বউ, এইভাবে হুট করে যাওয়াটা ঠিক নয়। অন্ধকারে রিনাকে দাঁড় করিয়ে অনেক ভেতরের দিকে চলে গেল। রিনা চারিদিকে তাকিয়ে দেখল
3 তলা মিলিয়ে না হলেও গোটা 50 ঘর আছে। পেছন দিকে উঠোনের উল্টো দিক থেকে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে। সেদিকের দরজাটা বন্ধ করাই ছিল। রিনা সেদিকে এগিয়ে দরজায় হালকা চাপ দিতেই শব্দ করে সেটা খুলে গেল। আর তারপরেই ভ্যাপসা গরমের মধ্যে একটা ঠান্ডা বাতাসের ছোঁয়ায় তার সারা শরীর যেন কেমন জুড়িয়ে গেল। ওর চোখের সামনে একটা বড় পুকুর, আর তার পাশে একটা কদম ফুলের বিশাল বড় গাছ। পুকুরের দিকে তাকিয়ে ওর মনে হলো এই গরমে একটা ডুব দিয়ে এলে শরীর চুড়োবে। মনে মনে ভাবে, কাল সকালে এই পুকুরে স্নান করব। ওখানে কি করছো? অনিকের ডাকে রিনা একটু কেঁপে উঠল। এদিকে কত বড় একটা পুকুর আছে। আজ তো সন্ধে নেমেছে, কাল সকালে একবার স্নান করব। ভুলেও সেটা করতে যেও না। তুমি জমিদার বংশের বউ। জমিদার বাড়ির বউরা পুকুরে স্নান করে না। আর তাছাড়া পুকুরটা পরিষ্কার আছে কিনা সেটাও তো বোঝার কোনো উপায় নেই, তাই না? হঠাৎ অনেকের এই পরিবর্তন রিনার একটু চোখে লাগে। কিছুক্ষণ আগেও সাধারণ মানুষ ছিল, আর এখন সে জমিদার বাড়ির বউ হয়ে গেল। রিনার চিন্তার জাল ছিন্ন করে অনেক বলল, স্নান করবে যে বলছো, জলটা তো পরিষ্কার নেই, কচুরিপানা শ্যাওলায় ভরা। বোঝাই যাচ্ছে বহুদিন এখানে কেউ আসে না। রিনা আরো কিছু বলতে গেলে অনেক বাধা দিয়ে বলল, চলো, দোতলায় থাকবার ব্যবস্থা হয়েছে। ওরা দুজন মিলে সরু সিঁড়ি বেয়ে ব্যাগগুলোকে উপরে নিয়ে আসে। একতলায় এতগুলো ঘর ছিল, তাহলে দোতলায় কেন? অনেক একটা ঘরের তালা খুলে বলল, জ্যাঠামশাই চাবিটা দিয়ে বললেন এই ঘরটা একটু ঠিকঠাক আছে, বাকি ঘরগুলো সেভাবে পরিষ্কার নেই। দরজাটা খুলতেই রিনা দেখতে পেল ঘরটা এতদিন বন্ধ থাকলেও বেশ পরিষ্কার। ঘরের মধ্যে একটা বিশাল পালঙ্ক, তার উপর একটা পরিষ্কার চাদর পাতা। অনেক পকেট থেকে একটা লাইটার বের করে হাতে ধরা মোমবাতিটা জ্বালিয়ে টেবিলটার উপর রাখল। ঘরটা হলদে আলোয় ভরে উঠেছে। এই বাড়ি যে দেখাশোনা করে তাকে কালকে বলবো হ্যারিকেন আর কেরোসিন তেল নিয়ে আসতে। এই ঘরটা আয়তনে বিশাল বড়। ঘরের দেওয়ালে একটা হাতির দাঁতের কাজ করা আয়না লাগানো আছে। দেওয়ালে কাঠের আলমারি। পালঙ্কটাকে দেখে তো মনে হয় যেন ওই খাটের উপর ফুটবল খেলা যাবে। রিনা সারা ঘর ঘুরে দেখে বলল, কলকাতায় আমাদের পুরো বাড়িটাই মনে হয় এই ঘরের মধ্যে ঢুকে যাবে। দেখো তবে, তুমি তো আসতেই চাইছিলে না। পুরনো কথা মনে পড়তেই রিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু এভাবে কদিন এখানে লুকিয়ে থাকতে পারবো? যতদিন না এই ঝামেলার থেকে মুক্ত হতে পারব। কলকাতার কি আমাদের কোনো পিছুটান আছে? আর তাছাড়া এখানে তো থাকা খাওয়ার জন্য কোনো খরচ লাগবে না, তাই না? আমাদের ব্যাংক ব্যালেন্সের অবস্থা তুমি তো ভালো মতো জানো, রিনা। ও আর কিছু বলল না। ব্যবসায় এত বড় ক্ষতি হয়ে যাবে সেটা ওরা কোনোদিন কল্পনাও করতে পারেনি। বসতবাটিও বিক্রি হয়ে গেছে। তারপরও বাজারে কত টাকা দেনা, রাস্তাঘাটে বেরোনোর উপায় ছিল না। যে যখন যেখানে পারছে অপমান করছে। রিনা কিছু না বলে অনেকের পাশে এসে দাঁড়ায়। আমরা এখানে থাকলে তোমার জ্যাঠামশাই আবার রাগ করবে না তো? পাগল হলে? এটা আমাদের পূর্বপুরুষের বাড়ি। খুব ছোটবেলায় ঠাকুমার মুখে আমি শুনেছিলাম, কিন্তু কলকাতা থেকে অনেকটা দূর, তাই এখানে আর কেউ এসে থাকতো না, তাই কলকাতায় থাকা। আমরাও কি বিপদে না পড়লে আসতাম? অনেক এগিয়ে এসে রিনার মাথায় হাত রেখে বলল, মন খারাপ করো না, যা হবে ভালোর জন্যই হবে। তবে একটা কথা রিনা, জ্যাঠামশাইয়ের শরীর কিন্তু খুব খারাপ। আমাদের এখানে থাকার কথা শুনে উনি খুব খুশি হয়েছিলেন, কিন্তু একটাই অনুরোধ করেছেন যেন আমরা একতলার ওর ঘরের ওই দিকে না যাই। উনি যখন ডাকবেন আমরা যেন তখনই একমাত্র ওই দিকে যাই। আর রান্না বান্নার জন্য কোনো লোক এই বাড়িতে নেই, তোমাকেই সব করতে হবে। তাহলে তোমার জ্যাঠামশাই কি খান? আমিও জিজ্ঞাসা করেছিলাম, বললেন দীর্ঘ 20 বছর ধরে শুধুমাত্র ফলাহার করে বেঁচে আছেন।
একজন কাজের লোক এসে মাঝে মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। আমাদের ওইসব দেখার দরকার নেই, আমরা আমাদের মতো থাকব। হাতে টাকা পয়সা তো কিছুই নেই, তাহলে আমাদের চলবে কিভাবে? অনেক পকেট থেকে একতোরা নোট বের করে দেখিয়ে বলল, এই দেখো, আমাদের 2 সপ্তাহের খরচ জ্যাঠামশাই নিজে দিয়ে দিলেন। বললেন 10 দিন পরে গিয়ে আবার নিয়ে আসতে। যা টাকা আছে তাতে কলকাতায় আমাদের পুরো মাস চলে যাবে। তাহলে তাহলে 10 দিন পর আর কেন যাবে? অনেকের মুখে একটা কুটিল হাসি খেলে যায়। 14 পুরুষের জমানো টাকা বুড়ো একা একা বসে ভোগ করবে, আমরাও একটু। এখানে আসার পর থেকেই অনেকের মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে রিনা। আর সেটা লক্ষ্য করে সে আর কিছু বলে না। সেদিন রাতে শুকনো চিড়ে মুড়ি খেয়ে ওরা শুয়ে পড়ল। নতুন জায়গায় রিনার ঘুম আসতে বেশ দেরি হচ্ছিল। খালি ওর মনে হচ্ছিল সারা বাড়ির মধ্যে অনেক লোক আছে, তারা যেন ফিসফিসিয়ে কথা বলে যাচ্ছে। 2-1 বার অনেককে বলেও ছিল সেটা। অনেক কান খাড়া করে শুনে বলল, আরে ওটা কোনো লোকের কথা নয়, এত বড় বাড়ি তো, তাই ওর মধ্যে দিয়ে বাতাস বয়ে চলার শব্দ। ভোর রাতের দিকে রিনা ঘুমিয়ে পড়েছিল। সকালে ঘুম ভাঙল অনেকের চিৎকার শুনে। বিছানায় শুয়ে শুনল অনেক কারোর সঙ্গে বেশ জোরে জোরে কথা বলছে। উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে দেখল এক গ্রাম্য লোক, বেশ খাটো একটা ধুতি পরা, গায়ে একটা ময়লা ফতুয়া, অনেকের সঙ্গে বেশ জোরে জোরেই কথা বলছে। এ কি, আপনারা কারা? এমন করে ঘরের ভেতরে ঢুকে এলেন যে? একবার তো জিজ্ঞাসা পর্যন্তও করলেন না। আর ঘরের চাবি কোত্থেকে পেলেন আপনারা? লোকটা এক নিঃশ্বাসে কথাগুলো বলে যাচ্ছিল। অনেক একটুও না দমে বলল, তুমি জানো আমি কে? এই কথাটা শুনে লোকটা কেমন যেন থমকে যায়, ফ্যাল ফেলে দৃষ্টি দিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। অনেক জমিদারির ঢঙে বলল, এই বাড়ি আমার পূর্বপুরুষের। এখনই যদি বলে দিই যে তুমি এরকম অসভ্যতা করছো, তাহলে এই বাড়িতে আর ঢুকতে হবে না তোমায়। রিনা দেখলো লোকটা তখনও একইভাবে অনেকের দিকে তাকিয়ে রয়েছে। তারপরে হাত জড়ো করে বলল, ফুল হয়ে গেছে বাবু, আমি আসলে বুঝতে পারিনি। গ্রামের এই বাড়িতে চট করে কেউ আসেনি তো, তাই আমি ভাবছিলাম। তাই তুমি ভেবেছিলে কোনো চোর বা গুন্ডা এ বাড়ি দখল করেছে, তাই তো? দোকানে হাত দিয়ে জিভ বের করে এই লোকটা আবার বলল, না 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 না, চিচি, আমি এসব কিছুই ভাবিনি। আমি এই বাড়িটা মাঝে মাঝে এসে পরিষ্কার টরিষ্কার করে দিই। ওই গাছের আম কাঁঠাল যা হয় তাই পেড়ে সেগুলোকে একটু বাজারে বিক্রি টিক্রি করে 2 পয়সা পাই। আর আসবো না বাবু, ভুল হয়ে গেছে আমার। লোকটা চলেই যাচ্ছিল। অনেক পিছন থেকে ডেকে বলল, নাম কি তোমার? একে আমার নাম রতন। আমার জন্য একটু বাজার করে আনতে পারবে? আপনারা আপনারা কি এইখানেই থাকবেন? হ্যাঁ, এখানেই থাকবো। রতন কি যেন একটা ভাবল। অনেক পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে দিয়ে বলল, চাল ডাল সবজি মশলা আর একটা স্টোভ নিয়ে এসো। বাবু, পিছনে প্রচুর কাঠ আছে, উনুন ধরিয়ে দেবো কোনো আমি। আচ্ছা বেশ, ঠিক আছে। রতন চলে গেলে অনেক উপরে এসে রিনার দিকে তাকিয়ে বলল, ও, তোমারও ঘুম ভেঙেছে? ওই লোকটা কে গো? ওর নাম রতন, এই বাড়িটা দেখাশোনা করে। জানো তো, ও একটা কথা বলছিল, পিছনের দিকে পুকুরটা ব্যবহারের অযোগ্য, ওদিকে কিন্তু ভুলেও যেও না। পুকুরটা পানায় ভরা, আর তাছাড়া জায়গাটা জঙ্গলে ভর্তি, সাপের কিন্তু উপদ্রব থাকতে পারে। তাই ও বলছিল ওই দিকের দরজা একেবারেই না খুলতে। আমরা যখন এখানেই থাকবো, ওকে দিয়ে পরিষ্কার করে নিলে হয় না? এই তো সবে এলাম, দেখছি। মধুপুরে এসে দিন 10 বেশ নির্ঝঞ্ঝাটে কেটে গেল। ওদের দুজনের ধীরে ধীরে গ্রামের নিস্তব্ধ নিঃসঙ্গ পরিবেশে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হয়নি। অনেকের পায়ের উপর পা তুলে বসে সারাদিন কেটে যায়। মাঝে মাঝে ওই দিকের মহল থেকে জ্যাঠামশায়ের খুক খুক কাশির শব্দ শুনতে পায়নি না। ব্যাস ওইটুকুই। তাকে এখনো চোখে দেখেনি। উনি সারাদিন ঘর থেকে বেরোন না। অনেক রাতের দিকে একবার গিয়ে
জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করে আসে। রিনা কয়েকবার বলেছিল তাকেও নিয়ে যেতে, কিন্তু অনেক প্রতিবারই রিনাকে মানা করে। জ্যাঠামশাই যখন চাইছেন না, তখন তুমি আর জোর করো না। সেদিন রাতে বেশ জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল। আকাশের গায়ে বিদ্যুতের রেখাগুলো এত স্পষ্ট হয়ে দেখা দিচ্ছিল যেন প্রতিটা শিরা উপশিরা গোনা যাবে। দূরে দাঁড়িয়ে থাকা গাছগুলো প্রবল আপত্তিতে তাদের মাথা দোলাচ্ছিল। অনেকের শরীরটা সকাল থেকেই ভালো নেই, ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। রিনা রাতের বেলা খাবার বানিয়ে উপরে চলে এসেছে। এই বাড়িতে আলোর ব্যবস্থা নেই, তাই দিন থাকতে থাকতেই ওরা সমস্ত কাজকর্ম সেরে নেয়। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল রিনা। বৃষ্টির দানাগুলো মুখে চোখে লাগতেই বেশ আরাম লাগছিল। দরাম দরাম শব্দ শুনে তাকিয়ে দেখে পিছনের দিকে। সেই পুকুর পাড়ের দরজাটা হাওয়ায় খুলে গিয়ে প্রচন্ড জোরে আওয়াজ হচ্ছে। তাড়াতাড়ি করে নামতে গিয়েও অনেকের কথাটা মনে পড়ল। সেদিন বারবার করে বারণ করেছিল ওই দিকে না যেতে। অনেকের দিকে তাকিয়ে দেখল সে গভীর ঘুমে তলিয়ে রয়েছে। সারা রাত এই শব্দে শান্তিতে ঘুমোতে পারবে না, তাই টর্চ লাইট নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় পুকুরের দিকে। বৃষ্টির ফোঁটাগুলো এখন তীরের ফলার মতো সারা শরীরে এসে লাগছে। কাপড়টা মাথায় ঘোমটার মতো দিয়ে সাবধানে পা ফেলে এগোলো উঠোন পেরিয়ে দরজার দিকে। দরজার সামনে আসতেই দেখল পুকুরের জল ঝোড়ো হাওয়ায় আর বৃষ্টির ফোঁটায় আদিম প্রকৃতির মতো অশান্ত হয়ে উঠেছে। পুকুর পাড়ের কদম গাছটা যেন বেঁচে থাকবার জন্য কোনো মতে মাটি আঁকড়ে পড়ে আছে। এক অপার্থিব ভয়ঙ্কর পরিবেশ রচনা করছে প্রকৃতি। রিনা বিহবল দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। আসলে পুকুরটার উপর তার খুব আকর্ষণ। দোতলার বারান্দা থেকে দুপুরবেলা যখন কোনো কাজ থাকে না, এক দৃষ্টে এই দিকে তাকিয়ে তার মনে হয় টলটলে জলে একটা ডুব দিয়ে স্নান করে আসে। সেই পুকুরের দিকে এক দৃষ্টে তাকিয়ে দেখছিল। হঠাৎ জঙ্গলের দিকে পুকুরের জলে একটা নীলচে আলো দেখে রিনার চোখটা সরু হয়ে যায়। এই আলোটা এরকম কেন? নিজের মনে মনেই বলল। আলোটা ধীরে ধীরে পুকুরের মাঝখানে এসে শূন্যে ভাসতে লাগলো। রিনার তখন কিছু যেন মনে পড়ে যায়। তারপর নিজেই নিজেকে প্রশ্ন করলো, আলেয়া, আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম, তবে বৃষ্টিতে আলেয়া দেখা যায়? কে জানে। এক মুহূর্তের জন্য যেন ওর বুকটা কেঁপে উঠেছিল, কিন্তু ভয়টা হাত পা ছড়িয়ে তাকে কবজা করার আগেই বিজ্ঞান মনস্ক মনটা জানিয়ে দিয়েছিল ওটা শুধুই ফসফরাস, মিথেন আর পচা পানার গ্যাসের ফলে তৈরি হওয়া একটা আলো মাত্র। ওতে ভৌতিক কোনো ব্যাপার নেই। রিনা এর আগে কোনো দিন আলেয়া দেখেনি। নীল আলোটা অসম্ভব সুন্দর লাগছিল। চারিদিকে কাজল কালো অন্ধকারে ওই রকম নীল আলোর নাচন সে মুগ্ধ হয়ে দেখছিল। আলেয়ার নীল আগুন পুকুরের উপর নিচে বেড়াচ্ছে। সেদিকে দেখতে দেখতে রিনা ধীরে ধীরে কখন যে এক পা দুপা করে পুকুরের সামনে উপস্থিত হয়েছে সেটা সে বুঝতেও পারেনি। আলোটা ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। রিনার মনে হয় সেই আলোর মধ্যে যেন প্রাণ আছে, সেও যেন রিনার সঙ্গে দেখা করতে চায়। আলোটা এখন পুকুর পাড়ের প্রায় কাছে এগিয়ে এসেছে। রিনা সেটাকে ছোঁয়ার জন্য শরীরটা ঝুঁকিয়ে দাঁড়িয়ে রয়েছে পুকুর পাড়ে। তখনই আকাশে বিদ্যুৎ চমকে উঠল, আর রিনার মনে হলো সেই পুকুরের জলের ভেতর কার যেন একটা মুখ একবার জলের ভেতর থেকে বেরিয়ে আবার জলের মধ্যে ডুবে গেল। রিনা হাত ধরে মেয়েটাকে তুলতে যাবে, তখনই বাজের একটা বিকট শব্দে তার সম্বিত ফিরল। আর ভালো করে দেখলো না, কোথাও কারোর মুখ নেই। তখনই পিছনের বারান্দা থেকে কাশির শব্দ শুনতে পেল। নিশ্চয়ই জ্যাঠামশাই এইদিকে আসছেন। তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। পাশের ঘরে ঢুকে নিজের জামা কাপড় বদলে শুয়ে পড়ল রিনা। বৃষ্টিতে ভিজে ভীষণ শীত করছিল। বৃষ্টির দাপট একটু কমেছে, কিন্তু ঝড়টা এখনো একই রকম শোঁ শব্দ করে বয়ে যাচ্ছে। রিনা নিজের শরীরটাকে বিছানায় এলিয়ে দিতে তার পুকুরের দৃশ্যটা চোখের সামনে আরেকবার ভেসে উঠল। রিনার বন্ধ চোখের ওপাশে
নীলচে আলোর খেলা এখনো ভেসে চলছে। তার ইচ্ছা করছিল অনেককে ডেকে সবটা বলে, কিন্তু ও যে বারবার করে ওই দিকে যেতে বারণ করছিল। পরদিন সকালে রিনা যখন চোখ খুলল তখন সারা শরীর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। মাথা তুলতে গিয়ে বুঝতে পারলো ভারী হয়ে এসেছে। অনেক ওর পাশে বসে আছে। তোমার জ্বর এসেছে রিনা? সামান্য চোখ খুলে রিনা বলল, গা হাত পা ভীষণ ব্যথা করছে। কাল রাত্রে আমি একটু জ্যাঠামশাইয়ের কাছে গেলাম, কাল রাতে তো আর যাওয়া হয়নি। অনেক চলে গেল। রিনা আবার ঘুমিয়ে পড়ল। এদিকের মহলে দিনের বেলায় সেরকম আলো আসে না। ছায়া ছায়া অন্ধকার ঘরের বাইরে অনেক দাঁড়িয়ে দরজায় দুবার টোকা মারল। জ্যাঠামশাই, জ্যাঠামশাই আসবো? এসো এসো। ঘরে ঢুকতেই অনেকের নাকে ভেজা ভেজা একটা গন্ধ এলো। আজকে ঘরে একটা ছোট্ট মোমবাতি চলছে। বৃদ্ধের দিকে ভালো করে তাকায় অনেক। গলার স্বর শুনে যত বয়স্ক মনে হয়, চেহারায় কিন্তু বয়স তত প্রভাব ফেলতে পারেনি। মাথা নিচু করে হাতে একটা গড়গড়ার নল নিয়ে বসে আছেন অরূপ রতন রায়। আপনার শরীর কেমন আছে? বৃদ্ধ কোনো উত্তর না দিয়ে গুড়গুড় করে গড়গড়া টানতে টানতে বলল, কাল রাত্রিরে তোমার বউ পিছনের দরজা খুলে জলের ভেতরে আরেকটু হলেই ডুব দিচ্ছিল। কিন্তু রিনার শরীর তো... জানি বৌমার জ্বর এসেছে, আর ওই কারণেই জ্বরটা এসেছে। ওই সময় আমি যদি... বাদ দাও। তোমাদের একটা কথা বারণ করলে তোমরা কেন শোনো না বলো তো? বৃদ্ধ এবার কিছুক্ষণ থেমে আবার বললেন, ওই দিকের কলঙ্গিতে একটা বড় মোমবাতি আছে, ওটা একটু ধরিয়ে নিয়ে এসো। অনেক সেই আলোটা ধরিয়ে দিতেই দেখল ঘরে একটা দেওয়াল জুড়ে বড় ছবি আঁকা। ছবিতে একটা বড় ঝিলের পাশে একটা বড় কদম গাছ, আর সেই গাছের গোড়ায় একজন মহিলা বসে আছে। মহিলার চুলগুলো এমনভাবে চোখ মুখের উপরে এসে পড়েছে যে মহিলার মুখ একেবারে দেখা যাচ্ছে না। অনেক অবাক হয়ে ছবিটার দিকে তাকিয়ে বলল, এই জায়গাটা তো বাড়ির পেছন দিক, সেই পুকুর, কদম গাছ, কিন্তু এই মহিলাকে? এটা কোনো সাধারণ ছবি নয় অনিক, এটা একটা অভিশপ্ত ছবি, বা বলতে পারো এই ছবি এই পরিবারের কাল। এতে ভবিষ্যৎ দেখা যায়। অনেক বুঝতে পারল না অরূপ রতন ঠিক কি বলতে চাইছেন। ও পায়ের কাছে একটা ছোট মোড়ার ওপর বসে বলল, কি ব্যাপার বলুন তো, আমি ঠিক বুঝতে পারলাম না। বৃদ্ধ ওর মুখের দিকে তাকায়। বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে একটু যেন কেঁপে উঠল অনেক। চোখ দুটো কেমন যেন কোটর থেকে বেরিয়ে এসেছে। ভয়টাকে যতটা পারল লুকিয়ে প্রশ্ন করল, আপনার চোখে কিছু হয়েছে? মাথা নেড়ে অরূপ রতন বলল, না, ওটা শুরু থেকেই এরকম। ছোটবেলায় একটা রোগ হয়েছিল, যে কথাটা তোমাকে বলার জন্য ডেকেছিলাম সেটা আগে শোনো। তোমার বউ 3 দিনের মধ্যে মারা যাবে। মোড়া থেকে ছিটকে উঠে দাঁড়িয়ে যায় অনেক। মানে? কাল রাত্রিরে ওই পুকুরের জলে ও নিজের ছায়াকে ছেড়ে এসেছে। বৃদ্ধ যে কি আবোল তাবোল বলে যাচ্ছে অনেকের মাথায় কিছুই ঢুকছিল না। আপনি কি বলছেন? ছায়া ছেড়ে আসা যায় নাকি? বসো বসো, শান্ত হয়ে বসো, তাহলে অনেক কথাই তোমায় বলতে হয়। এই যে ছবিটা দেখছো, এই ছবিটা কোনো সাধারণ ছবি নয়। এই ছবিটাতে এই পরিবারের ভবিষ্যৎ দেখা যায়। তুমি জানো এই পরিবারের একটা পুরনো অভিশাপ আছে। অনেকের মনে পড়ল খুব ছোটবেলায় তার মা একবার তাকে বলেছিল মধুপুরে তাদের একটা বাড়ি আছে। মধুপুরে ওরা এককালে জমিদার ছিল। ওদের এক শরিক একটা খারাপ কাজ করায় ওই বাড়িটা শাপগ্রস্ত হয়ে পড়ে। তারপরে যে যেখানে পারে সেখানে ছিটকে গেছে।
কিন্তু ওই বাড়িতে যদি কোনো উত্তরসূরি গিয়ে পৌঁছয় তবে সহজে তার বাড়ি থেকে মুক্তি নেই। অতীতের পাতা উল্টে অনেকের মনে পড়ল মায়ের বলা কথাগুলো। মাথা নেড়ে বলে, মা একবার বলেছিল। অরূপ রতন দেয়ালের দিকে তাকিয়ে বলল, কাল রাতে যখন বৌমাকে দেখলাম পুকুরের ধারে ঝুঁকে পড়ে নিজের প্রতিচ্ছবি দেখছে, তখনই দেখলাম আলেয়া নেমেছে পুকুরের উপর। তখনই বুঝলাম সে আবার এসেছে তার দ্বিতীয় শিকার নিতে। আপনি একটু সবকিছু খুলে বলবেন, আমি কিছুই বুঝতে পারছি না। ঘটনাটা যখন ঘটে তখন এই গ্রামে পার্বতী নারায়ণের জমিদারি ছিল। সেই সময় তিনি এক আঁকিয়েকে নিয়ে আসেন জয়পুর থেকে। পূর্বপুরুষের ছবিগুলো সব খারাপ হয়ে যাচ্ছে দেখে পার্বতী নারায়ণ ভাবে সব ছবিগুলোকে আবার নতুন করে আঁকিয়ে সংরক্ষণ করে রাখবে। এই কাজে প্রায় বছর খানেকের ধাক্কা, আর সেই আঁকিয়ের নাম ছিল গৌর সিং। গৌর তার বউকে নিয়ে এই বাড়িতে এসে উঠল। গৌরের পরিবার বাঞ্জারা উপজাতির। তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে অভ্যস্ত ছিল। এই বাড়িতে চাকরদের অংশে তারা এসে উঠেছিল। প্রত্যেক দিন সকালে গৌর ছবির কাজ নিয়ে বসত। একটা ছবি শেষ করতে তার মোটামুটি দিন 15 সময় লাগত। গৌরের হাতের কাজ এতটাই সুন্দর যে পার্বতী নারায়ণ ঠিক করলেন তার পরিবারেরও ছবি আঁকিয়ে রেখে দেবেন। বছর খানেক পর যখন গৌর এই বাড়ি ছেড়ে চলে যাবে, তখন পার্বতী নারায়ণ তাকে বাধা দিলেন। কারণ যদিও গৌরের শিল্প নয়, গৌরের বউ রামের উপর তখন পার্বতী নারায়ণের চোখ পড়েছিল। কিন্তু গৌর কখনোই নিজের বউকে নিজের চোখের আড়াল করত না। মেয়েটা সব সময় এক হাত ঘোমটার আড়ালে ঘরের মধ্যে থাকত। তবুও কোনো এক অসাবধানতার মুহূর্তে পার্বতী নারায়ণের চোখে পড়ে যায় মেয়েটা। এমন সময় পার্বতী নারায়ণ একটা কুটিল চাল চাললেন। গৌরকে নিজের কর্মচারী পদে নিয়োগ করেন। এমনিও দেশে ফিরে গিয়ে গৌরের কাছে সেরকম কোনো কাজ না থাকায় সে খুশি মনে পার্বতী নারায়ণের প্রস্তাব গ্রহণ করেন। কিন্তু সে তখন জানত না যে তার আড়ালে কত বড় চক্রান্ত রচনা করা হচ্ছে। জমিদার বাবু তখন এও বলেন যে গৌরের যদি ইচ্ছা হয় সে ছবি আঁকতে পারবে। সব ভালোই চলছিল। হঠাৎ জমিদার বাবু গৌরকে পাঠান মুঙ্গেরে তার ব্যবসার কাজে। সেবার জমিদার বাবু তার ছেলে সহ আরো 3 জনকে মুঙ্গের পাঠালেন। এদিকে রামী এই বাড়িতে একাই পড়ে রইল। গৌরের মনটা একবার আশঙ্কিত হলেও রামীকে সে ভালো করে বুঝিয়ে গেল যে মাসখানেকের জন্য সে যেন নিজের ঘরে বাইরে না যায়। মেয়েদের মন তো আগে থেকেই কিছু একটা আঁচ পেয়েছিল। রামী কিছুতেই চাইছিল না গৌর তাকে ছেড়ে মুঙ্গের যাক। তুমি আমায় বাপের ঘরে রেখে এসো, আমি এখানে একা থাকতে পারবো না। হাতে সময় নেই রামি, কাল সকালেই মুঙ্গের যাওয়ার গাড়ি আছে। সকাল না হতে হতেই গৌর রামীকে বিদায় জানিয়ে রওনা দিল। তখনও জানত না এটাই তাদের শেষ দেখা। তারপর গৌর ফিরে আসে প্রায় মাস 3 পর। জমিদার বাবুর ছেলে আর বাকি লোকেরা এলেও নানা আছিলায় তাকে মুঙ্গেরেই রেখে দেন পার্বতী নারায়ণ। গৌর যখন ফিরে আসে তখন তাকে বলা হয় যক্ষায় রামী মারা গিয়েছে। গৌরের যেন কিছুতেই কথাটা বিশ্বাস হলো না, কিন্তু জমিদার বাবুর মুখের উপর কেউ তো কিছু বলতে পারল না। সে স্পষ্ট বুঝেছিল যে রামীর সঙ্গে খারাপ কিছু ঘটেছিল। সারাদিন ওই পেছনের দিকের একটা ঘরে নিজেকে বন্ধ করে রাখত সে। সবাই ভাবত রামীর শোকে তার ওই অবস্থা, কিন্তু ওই বন্ধ ঘরে গৌর পিশাচ নামিয়েছিল। এসব তাদের পারিবারিক সূত্রে পাওয়া বহু বছরের গুপ্ত সাধনা। একদিন রাত্রে পার্বতী নারায়ণের শরীর তখন খুব খারাপ। সারা বাড়ির লোক ওর ঘরে জমা হয়েছে। দিনটা ছিল কৌশিকী অমাবস্যার দিন। মালকোচ করে ধুতি পরে এই বাড়ির মাঝখানের উঠোনে গিয়ে গৌর দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলে চিৎকার করে বলতে থাকে,
আমি সব জানতে পেরেছি জমিদার বাবু। বিনা অপরাধে আমার এত বড় সর্বনাশ করেছেন আপনি। আপনাকে এবং এই বংশের সকলকে অভিশাপ দিয়ে গেলেন। যদি আপনাদের উত্তরসূরি কেউ এই বাড়িতে আসে, তারা নিজের প্রাণ নিয়ে বেরোতে পারবে না। যে মারা যাবে তার আগাম প্রতিচ্ছবি ফুটে উঠবে আমার ঘরের সেই আঁকা ছবিতে। আমি জানি রামি কোথাও যায়নি। ওকে ভোগ করে ওর শরীরটাকে জলের নিচে ডুবিয়ে রেখেছেন আপনারা। পিছনের ওই পুকুর থেকে উঠে এসে সে আমায় সব জানিয়ে গেছে। গৌড়ের কথা শুনে সবাই ছুটে আসে। হঠাৎ পরিষ্কার আকাশ ভরে উঠল কালো মেঘে। সেই কালো মেঘের ভেতর দিয়ে ছুরির ফলার মতো বিদ্যুৎ গৌড়ের দিকে ছুটে আসে। মুহূর্তে তার শরীরটা একেবারে পুড়ে কালো হয়ে গিয়েছে। তারপরেই শুরু হয় আকাশ ভাঙা বৃষ্টি। জমিদার বাড়ির সবার মুখ তখন ভয়ে শুকিয়ে গেছে। সবাই দেখল পুকুরের জল স্রোতের মতো উঠে এসে গৌড়ের শরীরটাকে জলে টেনে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সব একেবারে শান্ত, যেন বৃষ্টি আসেইনি। সবাই চলল গৌড়ের ঘরের দিকে। দেওয়াল জুড়ে এই ছবিটা আঁকা ছিল। অনেক ভালো করে তাকায় ছবিটার দিকে। সত্যি তাই, ছবিটা কোনো ক্যানভাসে নয়, দেওয়ালে আঁকা রয়েছে। অরূপরতন আবার বললেন, গৌড়ের এই ছবিটার মধ্যে সেই রাত্রিরে পার্বতী নারায়ণের স্পষ্ট অবয়ব ফুটে উঠেছিল। তারপর আর একটা রাতও কাটেনি। পার্বতী নারায়ণ মারা গিয়েছিলেন। তারপরই যত শরীর ছিল সবাই এ বাড়ি ছেড়ে পালিয়ে যায়। অনেক ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। ছবিটার মধ্যে মেয়েটার বসার ধরন একেবারে রিনার মতন। অনেক ক্লান্ত স্বরে প্রশ্ন করল, এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই? উপায় উপায় তো আমার জানা নেই। কিছুক্ষণ ভেবে সে আবার প্রশ্ন করল, এ বাড়ি ছেড়ে তো সবাই চলে গিয়েছিল, তাহলে আপনি এই বাড়িতে থেকে গেলেন কেন? অরূপরতন এক গভীর দীর্ঘশ্বাস ছাড়ল। কোনো উত্তর না পেয়ে অনেক উঠে পড়ল। ঘর ছেড়ে বেরিয়ে আসার আগে অনেকের মনে পড়ল, যখন গ্রামে ঢুকেছিল সেই রিক্সাওয়ালা অবাক হয়ে ওদের বারবার প্রশ্ন করছিল, ওই বাড়িতে তো কেউ থাকে না, তাহলে তারা কেন যাচ্ছে ওই বাড়িতে? গড়গড়া নলটা হাত থেকে নামিয়ে ইজি চেয়ারে শরীরটাকে টান টান করে দিয়েছেন অরূপরতন। এসব কথা শুনলেও অনেকের বিশ্বাস হয় না। আজকের দিনে এসব হয় নাকি? ছবির সেই মেয়েটার কথা মনে পড়তেই তার মনে আশঙ্কার মেঘ ঘনায়। রিনাকে এসব কোনো কথাই সে এখন বলতে পারবে না। চোখ দুটো জলে ভরে এসেছে। মনের মধ্যে একটা অদম্য জেদ কাজ করছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে করল, আজ বিকেলেই এই বাড়ি থেকে চলে যাব আমরা, আর এখানে থাকার দরকার নেই। ঘরে গিয়ে দেখল রিনা তখনও ঘুমোচ্ছে। জ্বরটা এখন আর আগের মতো নেই। ওর মাথায় হাত দিতেই রিনার ঘুমটা ভেঙে গেল। চোখ দুটো পাকা করমচার মতো লাল। অনেকের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, আজ তো কোনো কিছুই রান্না করতে পারলাম না। তুমি আজকে কি খাবে? অনেকের চোখ জলে ভেসে যাচ্ছে। চলো রিনা, এখান থেকে আজকেই চলে যাব আমরা। আমি যে উঠে দাঁড়াতে পারছি না। কোনো ব্যাপার না, আমি রিক্সা ডেকে আনছি। আজকেই কলকাতা ফিরবো আমরা। কিন্তু বাজারে যে এত দেনা, তোমার সেই পাওনাদাররা। ও আমি বুঝে নেবো সব। তুমি চলো আজকে এখান থেকে আজকে আমরা চলেই যাব। আজকেই চলে যাব আমরা এখান থেকে। এখানে থাকলে। আর কথাটা শেষ করতে পারল না অনেক। একটা ম্লান হাসি খেলে যায় রিনার মুখে। তুমি কি ভাবছো আমি আর বাঁচবো না? অনেক উঠে চলে যায় জানলার দিকে। পুরুষ মানুষের চোখের জল ফেলার অভ্যাস কম বলেই কারণে অকারণে কাঁদতে পারে না তারা। বারান্দায় দাঁড়িয়ে পুকুরটার দিকে তাকিয়েছিল অনেক।
সন্ধে নেমে এসেছে। ওদের আর যাওয়া হয়নি। আকাশের ঘন কালো মেঘ যেন ওদের যাবার পথে প্রাচীর তুলে দাঁড়িয়েছে। গ্রামের পথে পথে প্রায় ঘণ্টাখানেক ঘুরেও কোনো রিক্সা বা ভ্যানকে ওই বাড়ির আশেপাশেও আনতে পারেনি। রিনারও সেই শক্তি নেই যে সে হেঁটে স্টেশন অবধি যাবে। বারান্দায় দাঁড়িয়ে পুকুরের দিকে তাকিয়েছিল অনেক। কালো মেঘ এমন জমাট বেঁধেছে যে আশপাশ একেবারে কালচে রঙের চাঁদোয়ায় মুড়ে ফেলেছে নিজেকে। কি খেয়াল হতে নিচে নেমে পুকুরের সামনে গিয়ে দাঁড়ায়। উল্টো দিকের জঙ্গলটা বেশ ঘন। অনেক দেখল কিছু গাছ এমনভাবে পুকুরের জলের উপরে ঝুঁকে রয়েছে যেন নিজের প্রতিচ্ছবি সেই জলে দেখার চেষ্টা করছে। মন দিয়ে সেই দিকে কিছু একটা দেখছিল। হঠাৎ অনেকের চোখে পড়ল পুকুরের জলের ওপর একটা নীল রঙের আগুন ধপ করে উপরে উঠে ভাসতে লাগলো। পিঠের পিছনে কে যেন ফিসফিসে কণ্ঠে বলে, তোমার মতো আমিও এই ভুল করেছিলাম। পিছনে কে আছে সেটা দেখার আগে এক মুহূর্তের জন্য অনেক দেখল পুকুরের জলের ভেতর থেকে একটা মুখ ভেসে উঠল। কে যেন অনেকের শরীরটা হ্যাঁচকা টান দিল। ফলস্বরূপ উঠোনের মধ্যে ছিটকে পড়ল সে। ছুটে গিয়ে তাড়াতাড়ি কাঁপা কাঁপা হাতে দরজাটা বন্ধ করে দেয় রিনা। হে কি, তুমি উঠে আসলে যে? তোমার তো শরীর। ওই দিকে দেখো না, ওই পুকুরটা ভালো না। কাল রাত্রিরে ওই পুকুরে আমি নিজের শরীরটাকে ডুবে যেতে দেখছিলাম খোলা চোখে আমারই একটা অবয়ব জলের ভেতর শুয়ে আছে। তখন বুঝিনি। আমার মনে হয়েছিল কেউ যেন আমার ভেতর থেকে আমার আত্মাকে জলের মধ্যে নিয়ে গেল। অরূপরতনের কথাগুলো মনে পড়ে গেল। তবু রিনাকে ভয়ে বলতে পারল না। অনেক রাত, প্রায় 2টো বাজে। অনেকের চোখে ঘুম নেমে এলো। আগে সে ঠিক করেছিল সারা রাত জেগে পাহারা দেবে, কিন্তু কাল ঘুম নেমে এলো ওর চোখে। রিনা ওর পাশেই ঘুমিয়েছিল। হঠাৎ বন্ধ ঘরের দরজাটা জোরে খুলে যায়। কিন্তু অবাক কাণ্ড, এত শব্দ হওয়ার পরও অনেকের ঘুম ভাঙল না। সেই শব্দেই রিনার ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে দেখে বাইরে ঝড় শুরু হয়েছে। সেই ঝড়ের হাওয়ায় দরজা খুলে গেছে। তাড়াতাড়ি উঠে দরজাটা বন্ধ করতে যাবে, তখনই চোখ পড়ে বাইরের সেই পুকুরের দিকে নীল রঙের আলোটা এখন জলের থেকে প্রায় 1 হাত উপরে উঠে একটা অদ্ভুত ভঙ্গিতে নাচছে। রিনা অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। এদিকে এসো, ফিরে এসো, এটাই তোমার জায়গা, ফিরে এসো। কথাগুলো যেন রিনার মাথার মধ্যে কেউ বলতে থাকে। নীল আলোটা এখন আরো অনেক বেশি স্পষ্ট। সেটা মানবীর অবয়ব নিয়ে হাতছানি দিয়ে ওকে ডাকছে। রিনা ধীরে ধীরে এগিয়ে যায় সেই পুকুরের দিকে। ঝোড়ো হাওয়ায় কদম গাছটা মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রিনাকে বারণ করছে যে ওইদিকে যেও না, ওইদিকে ভয় আছে। কিন্তু তার কোনো খেয়ালই নেই। পুকুরের জলটা এখন একেবারে শান্ত। ঝড়ের দাপটে তাতে এতটুকু ঢেউ ওঠেনি। নীল আলোটা ধীরে ধীরে রিনার কাছে চলে আসে। রিনা এক পা করে এগিয়ে যাচ্ছে জলের মধ্যে। যখন কোমর সমান জল, তখন ঠান্ডা লাগায় ও সম্বিত ফিরে এলো। তাড়াতাড়ি উঠে পালাতে যাবে, ঠিক তখনই মনে হলো একটা হাত পায়ের নিচে প্রচন্ড হ্যাঁচকা টানে ওকে জলের মধ্যে টেনে নিল। রিনা অনুভব করলো কতগুলো কাদা মাখা পিচ্ছিল আঙুল ওর পা চেপে ধরেছে। পুকুরের জলের মধ্যে ওর শরীরটা দাপাদাপি করতে থাকে। জলটা ধীরে ধীরে ওর কোমর বেয়ে বুক অব্দি উঠে এসেছে। একটা বোবা আর্তনাদ ভেসে এলো। তবুও গলা থেকে এক ফোঁটা শব্দ বেরোলো না। রিনা দেখলো নীলচে রঙের আলোটা ধীরে ধীরে জলের নিচে ডুবে গেল। জলের নিচটা সেই আলো স্পষ্ট দেখতে পাচ্ছিল রিনা। একটা লোহার শিকল গলায় জড়িয়ে একটা কঙ্কাল জলের নিচে শুয়ে আছে। তার চোখ দুটো নীল হয়ে জ্বলছে। ওই আলোটাই কিছুক্ষণ আগে জলের উপরে ভেসে উঠেছিল। কঙ্কালটা হাত বাড়িয়ে রিনার বাকি শরীরটাকে টেনে নিল জলের মধ্যে।
জলটার উপরে এখন ঘূর্ণির মতো দাপাদাপি, কিন্তু দেখার মতো কেউ কোথাও নেই। অনেক নিজের ঘরে শান্ত হয়ে ঘুমোচ্ছিল, আর এদিকে রিনার শরীরটা ধীরে ধীরে নিথর হয়ে স্থির হয়ে গেল জলের মধ্যে। তারপরে ঝড় একেবারে শান্ত হয়ে যায়। উল্টো দিকের মহল থেকে তখন আবার সেই কাশির শব্দ ভেসে আসে। লাঠিতে শব্দ তুলে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে রায়বাড়ির জমিদার অরূপ রতন রায়। পরদিন সকালে যখন অনেকের ঘুম ভাঙে, তখন সে উঠে দেখল বিছানা একেবারে খালি। রিনা, 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 রিনা। সারা বাড়ি খুঁজেও কোথাও রিনাকে না পেয়ে জ্যাঠামশাইয়ের ঘরের দিকে ছুটে গেল অনেক। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেকবার দরজা পিটিয়েও সেই দরজা খুলতে পারল না সে। দুপুর গড়িয়ে কখন যে সন্ধে নেমেছে তা খেয়াল করেনি। সন্ধে হতেই দরজাটা শব্দ করে খুলে গেল। অনেক ওখানে বসে বসে ঘুমিয়ে পড়েছিল। দরজা খুলতেই জ্যাঠামশাইকে দেখে হাউমাউ করে তার পায়ে গিয়ে পড়ল। রিনাকে কোথাও পাচ্ছি না, রিনাকে কোথাও পাচ্ছি না জ্যাঠামশাই, কোথাও পাচ্ছি না। আমি তো কালকেই তোমাকে বলেছিলাম তোমার বউয়ের ডাক এসে গেছে। বলেই ছবিটার দিকে ইশারা করলেন। অনেকও অবাক চোখে তাকিয়ে দেখল ছবিটার নিচে গাছের গোড়ায় নারীর অবয়ব এখন আর নেই। ভয়ে সারা শরীর হিম হয়ে আসে। বিহবল চোখে বৃদ্ধের দিকে তাকিয়ে থাকে অনেক। অনেকক্ষণ পর অরূপ রতন বললেন, কাল সকালে এই পুকুরের মধ্যেই বৌমার শরীরটা ভেসে উঠবে। ওর শেষ কাজ তুমি ভালো করে করো, আমি টাকা দিয়ে দেব, সে বিষয়ে চিন্তা করো না। অনেকের মাথা যেন আর ঠিক থাকে না, চিৎকার করে উঠে দাঁড়িয়ে বলল, আমার টাকা পয়সার দরকার নেই, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। শুধু বলে দিন রিনা কোথায় আছে, ওকে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব এক্ষুনি। তুমি এখনো হয়তো এই বাড়ির পুরো রহস্যটা বুঝতে পারোনি বাবা। আমি এক কথা দুবার বলি না, কাল সকাল হলেই সবটা আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন যাও, আমার একটু বিশ্রামের প্রয়োজন। অনেকের মনে হলো কেউ যেন ধাক্কা দিয়ে ওকে ঘরের থেকে বার করে দিল। সারা রাত বাড়ির মধ্যে হাহাকার করে ঘুরতে থাকে। শেষে মাঝরাতে আর সামলাতে না পেরে পুকুরের ধারে গিয়েও রিনাকে ডেকেছে। শূন্য মাঠে তার ডাকটা প্রতিধ্বনিত হয়ে বারবার তার কাছেই ফিরে এসেছে। সকালবেলা যখন ঘুম ভাঙে তখন সে পুকুরের পাড়ে পড়ে আছে। ঘুম ভেঙে দেখে রতন অবাক হয়ে অনেকের মুখের দিকে তাকিয়ে আছে। ওর চোখের দৃষ্টি এমন যেন অনেক বেঁচে আছে না মরে গেছে সেটাই বোঝার চেষ্টা করছে। সামনে পুকুর দেখে মনে পড়ল কাল সারাদিন রিনাকে খুঁজে পাওয়া যায়নি। উঠতে গিয়ে মাথাটা চক্কর দিয়ে পড়েই যাচ্ছিল। রতন তার দু হাত দিয়ে ধরে নিয়ে ওকে সামলায়। কি এখানে কি করছেন বাবু? সেদিন যে এত করে বললাম পেছনে আসবেন না, এই পুকুরটা একদম ঠিক নয়। এখানে এখানে আলিয়া আছে, মানুষকে টেনে নিয়ে যায়। তাই তো গ্রামের কেউ এত বড় পুকুরের ধারে আর আসেনে কো। অনেক দেখল রতনের কাঁধে কচু শাক পুকুরের পাশ থেকে কেটেছে বোঝাই যাচ্ছে। অনেকের দৃষ্টি দেখে রতন বলল, আজ কিছুই পাইনি তাই। কথা শেষ করতে পারল না। পুকুরের জলের উপরে একটা শরীর ভাসছে। শরীরের পরনের কাপড় বলে দিচ্ছে রিনার মৃতদেহ। অনেক তাড়াতাড়ি পুকুরের জলে ঝাঁপ দিতে যাবে, এমন সময় রতন ওর হাত দুটো ধরে নেয়। যাবেন নে ওইখানে যাবেন নে। ওই পুকুরে যে একবার নামবে তার মুক্তি নেই, ছায়া বন্দি হয়ে যায় ওই পুকুরে। আমি তো সেদিনই বলেছিলুম। রিনার শরীরটা ভাসতে ভাসতে পুকুরের পাড়ে এসে লেগেছে।
রতনের দিকে তাকিয়ে ফ্যাল ফ্যালে দৃষ্টিতে অনেক প্রশ্ন করল। আমি এখন ওকে নিয়ে কোথায় যাব রতন? হ্যাঁ, কোথায় যাব আমি? ভিতরের বাড়ি থেকে একটা কোদাল নিয়ে আসে রতন। আলিয়ায় ডোবানো মরা, একে তো আর দাহ করা যাবে না। এই পুকুরের পাশেই কোথাও একটা মাটি দিয়ে দিতে হবে। অনেক প্রতিবাদ করার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। রতন জোর হাতে মাটি কোপাতে শুরু করে দিল। রিনার মাথাটা কোলে নিয়ে অনেক পাথরের মতো বসে আছে। রিনার চোখ দুটো খোলা, যেন সেই খোলা চোখ দিয়ে অনেক কিছু বলতে চাইছে। মাটি কোপাতে গিয়ে হাঁপিয়ে গিয়েছিল রতন। গলায় ঝোলানো গামছাটা মুখের ঘাম মোছার কাজে লাগলো। ঘাম মুছতে মুছতে সে বলল, ওই চোখের দিকে বেশি তাকাবেন নে, ও টেনে নিয়ে যাবে। দুপুর গড়িয়ে বিকেল নামল। রিনাকে চিরনিদ্রায় শায়িত করে অনেক ঘরের মধ্যে বসে আছে। কি ভেবে এসেছিল আর কি হয়ে গেল, মাথা কাজ করছে না। সারাদিন পেটে একটা দানা পর্যন্ত পড়েনি। থেকে থেকে কেমন যেন পেট গুলিয়ে উঠছে। রান্নাঘরে গিয়ে দেখলো কিছুই নেই। বাজার ঘাট একেবারে শেষ। রতনও চলে গেছে নিজের কাজকর্ম করে। অনেকের মাথাটা থেকে থেকেই ঘুরছিল। কিছু না খেলেই নয়। ভালো করে স্নান করে সে বেরোলো গ্রামের পথে। বেশ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে একটা বাজার চোখে পড়ল। লোকজনের ভিড় তুলনামূলক কম। কিছু শুকনো মুড়ি চিড়ে কিনে এনে অনেক একটা মন্দির দেখে তার চাতালের উপর এসে বসল। জমিদার বাড়ির মতোই মন্দিরেও একটা শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গটা যেন একা কারোর জন্য অপেক্ষা করে রয়েছে। পকেটে দুটো টাকা ছিল। ডান পাত্রে সেটা ফেলে দিয়ে কপালে দুহাত ঠেকালো। চোখের জল বাঁধ ভেঙে নেমে এসেছে। ঠাকুর, এই ছিল তোমার মনে? এইভাবে তুমি আমার রিনাকে কেড়ে নিলে? মা বাবা তো কবেই চলে গেছে, সন্তানও দিলে না। এখন আমি কি নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো? বসে এসব ভাবতে ভাবতে অনেকের চোখ ঘুমে বুজে এসেছিল। মন্দিরের সামনের বারান্দায় থামে হেলান দিয়েই অনেক ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল ঘন্টার শব্দে। তাকিয়ে দেখে মন্দিরের ভেতরে এক বৃদ্ধ পূজারী প্রদীপ আর ধূপ নিয়ে আরতি করছেন। তাড়াতাড়ি উঠতে গিয়ে খেয়াল করল সারা শরীরে ভীষণ ব্যথা। পাশে তাকিয়ে দেখল কোলে রাখা চিড়ে মুড়ির প্যাকেট কখন যেন ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে আছে। কতকগুলো পাখি আর কুকুরের সেই খাবারগুলো পরম তৃপ্তির সঙ্গে খাদ্য হলো। মন্দিরের থাম ধরে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যায়। দুপা এগোতেই পিছন থেকে বৃদ্ধ পূজারী ডাক দিয়ে বলেন, বাবা শুনছো? কই গো, প্রসাদ নিয়ে যাও বাবা। এতক্ষণ পুজো দেখলে প্রসাদ না নিয়ে যেতে নেই। অনেক দাঁড়িয়ে পড়ল। পুরোহিত মশাইয়ের দিকে এগিয়ে গিয়ে অনেক বলল, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল ঠাকুর মশাই, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। আচ্ছা, তুমি তো এই গ্রামের লোক নও, তোমায় কোনোদিনও দেখিও নি। তা কোথায় থাকো? মধুপুরের জমিদার বাড়িতে থাকি। ভীষণ বিপদে পড়ে বাধ্য হয়ে এই বাড়িতে এসেছিলাম। কাল রাতে আমার স্ত্রী ওই বাড়ির পিছনের পুকুরের জলে ডুবে মারা যায়। তাকে ওই বাড়ির মধ্যেই কবর দিয়ে এসেছি। আজ সেখানেই ফিরে যাচ্ছি। আজ আর ফেরার ট্রেন নেই, কাল সকালেই চলে যাব। বৃদ্ধ পুরোহিত খানিকক্ষণ কি ভেবে যেন মনে করার চেষ্টা করলেন। তারপর আবার বললেন, ওই বাড়িতে কার কাছে এসেছেন? ওখানে তো কেউ থাকে না। বহুদিন আগেই সবাই ওই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এক জ্যাঠামশাই যা ও বাড়িতে রয়ে গেছেন, তার কাছেই এসেছিলাম। অনেক ফেরার উদ্যোগ করছিল। পুরোহিত মশাই আবার বললেন, আচ্ছা, তুমি একটু দাঁড়াও।
তুমি ঠিক জানো ওই বাড়িতে তোমার জ্যাঠামশাই থাকেন? হ্যাঁ, অরূপ রতন রায়। গত 1 মাস আমরাও সঙ্গেই রয়েছি। আমার দাদু ওই বাড়ির পূজারী ছিলেন। পার্বতী নারায়ণের সময় আমি বহুবার ওই বাড়িতে গিয়েছি। ওই বাড়ির পূর্ব দিকে একটা ঘর আছে। ওই ঘরে তোমাদের সমস্ত পূর্বপুরুষের ছবি আঁকা আছে। একবার গিয়ে দেখো তো অরূপ রতনের কোনো ছবি খুঁজে পাও কিনা। অনেকের পা দুটো কেমন যেন ভারী হয়ে এলো। মানে? রাজস্থান থেকে যে শিল্পী এসেছিল সে অভিশাপ দিয়ে যায় এই বাড়ির ছেলেরা ও বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। পালিয়ে গেলেও তাদের অকাল মৃত্যু ঘটবে। যারা ওই সময় ওই বাড়িতে ছিল তাদের সবার মৃত্যু হয়েছে। তারপরেই বাড়ির মহিলারা সন্তানদের নিয়ে যে যেদিকে পেরেছে পালিয়ে গেছে। তুমি এদিকে এসেছো, তোমার বাড়ির লোক তোমায় বারণ করেনি? অনেক জল ভরা চোখ নিয়ে বৃদ্ধ পুরোহিতের দিকে তাকিয়ে বলল, আমার নিজের বলতে এখন আর কেউ বেঁচে নেই। একমাত্র আমার স্ত্রী রীনা ছিল, সেও। তুমি আজ আর ওই বাড়িতে যেও না, বরং তুমি আমার বাড়িতে চলো। কাল সকালে এখান থেকেই বাড়ি ফিরে যেও। ওই বাড়িতে গেলে আর ফিরতে পারবে না, কিছুতেই পারবে না। অনেকের এসব কথা অসহ্য লাগছিল। কিছু না বলেই বাড়ি ফেরার পথ ধরল। পুরোহিত মশাই পিছন থেকে বললেন, আর যাই করো, ঘরে ঢুকে ওই ছবিটার দিকে তাকাবে না। ও কিন্তু এবার তোমার দিকে নজর দিয়েছে। অনেক স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। অন্ধকার পথ ধরে নামাবলী গায়ে জড়ানো বৃদ্ধ পুরোহিত গ্রামের পথে হেঁটে যায়। বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল অনেক। একাদশীর বৃদ্ধ চাঁদ অল্প অল্প আলো ফেলেছে আকাশের গায়ে। পথে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। দূরে জঙ্গলের ভিতর থেকে শেয়ালের কান্নার শব্দ ভেসে আসে। ধীর পায়ে ভারী শরীরটাকে টানতে টানতে বাড়ির দিকে এগোয় অনেক। বাড়ি এসেই পুরোহিতের কথা মতো পূর্ব দিকের ঘরগুলো খুঁজতে লাগলো সে। কোনো ঘরেরই কোনো তালা নেই, সব ঘর খোলা, কিন্তু কোনো ঘরেই ছবি পেল না সে। খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছে। একমাত্র জ্যাঠামশাইয়ের সেই ঘরটা বাকি। সেই ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে অনেক। দরজাটা আজ আর ভেতর থেকে বন্ধ নেই। চাপ দিতে এই দরজাটা খুলে গেল। ঘরে কেউ নেই। দেওয়ালে সেই অভিশপ্ত ছবিটা এখনো একভাবে ওর দিকে তাকিয়ে আছে। মোমবাতি জ্বালিয়ে নিয়ে এসে ছবির দিকে তাকালো। তারপরেই একটা দৃশ্য ছবির মধ্যে ফুটে উঠল। পুকুরের জলটা খুব নড়ছে, আর পুকুর ধারে সেই গাছের পাশে একজন দাঁড়িয়ে হাত তুলে কাকে যেন ডাকছে। জলটা এমনভাবে নড়ছে যেন এক অতিকায়ের দৈত্য জলের ভিতর থেকে উঠে আসবে। অনেক পাথরের মতো দাঁড়িয়ে সিমেন্টের দেওয়ালে এই সব দৃশ্যগুলো দেখছিল। একটা নীল আলো জলের ভিতর থেকে দপ করে উপরে উঠে আসে। অনেকের তখনই মনে হয় এই সমস্ত দৃশ্য যেন বাস্তবে বাড়ির পিছন দিকে পুকুরের সামনেই ঘটছে। বারান্দা পেরিয়ে পুকুরের দিকে যাবে তখনই সে দেখল দরজার পাশে দুটো জ্বলন্ত চোখ। একজন মহিলা দাঁড়িয়ে আছে। অনেক এগিয়ে যেতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ঘড়ঘড়ে কণ্ঠে সেই নারী মূর্তি বলল, ওদিকে যেও না, ওইদিকে ও আছে। এবার তোমায় নিয়ে যাবে। এতক্ষণে অনেক বুঝতে পারল সেই অপার্থিব কণ্ঠস্বর রীনার। রীনা, তুমি? আমি আর নেই, কিন্তু তুমি বাঁচতে চাইলে বাড়ি ছেড়ে এক্ষুনি পালাও। ধোঁয়ার কুণ্ডলি হয়ে রীনা বাতাসে মিলিয়ে যায়। অনেক ছুটে রীনাকে ধরতে যায়, কিন্তু সেখানে কেউ নেই। দরজাটা খুলেই সে দেখল পুকুরের ধারে অরূপ রতন 2 হাত তুলে দাঁড়িয়ে আছে। জলের উপর সেই ভাসমান আলেয়া মহিলার অবয়ব নিয়ে জলের উপর নেচে বেড়াচ্ছে। অরূপ রতনের কোনো খেয়াল নেই। পেছনে অনেক দাঁড়িয়ে সব দেখছিল। সর্দি বসা গলায় উনি বললেন, রামি, কাল রাতে একজন এসেছিল, আজ আর একজন আসবে।
অনেক পাথরের মতো দাঁড়িয়ে থাকে। আকাশ বাতাস কাঁপিয়ে সেই আলো, সেই নীল আলো কদম গাছের মাথা অব্দি লাফ দিয়ে আবার জলের মধ্যে ডুবে যায়। বাড়ির ভেতর থেকে কারা যেন আর্তকণ্ঠে চিৎকার করতে থাকে। দুহাতে অনেক কান চেপে ধরল। এতদিন ধরে দেখে আসা জ্যাঠামশাইয়ের বৃদ্ধ শরীরটা আজ রাতারাতি সোজা হয়ে দাঁড়িয়েছে। অনেকের পাশ দিয়ে যেতে গিয়ে তিনি একটা ব্যঙ্গের হাসি হেসে বললেন, পূর্ব দিকের ঘরটা খুঁজছো? এসো আমার সাথে। কাঠের পুতুলের মতো ওর শরীরটা বৃদ্ধর পিছনে পিছনে চলছে। এতদিন যে ঘরে জ্যাঠামশাই ছিল সেই ঘরের দরজাটা হাট করে খোলা। ওর চোখের সামনে অরূপ রতনের মূর্তিটা একবার দৃশ্যমান হচ্ছে, একবার যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। অনেকের মনে হলো ওর আশেপাশে অনেক অনেক অশরীরী একসাথে ওকে বলছে, এ তোমার জ্যাঠামশাই নয়, খুব পিশাচ। ওর শরীরে বাসা করেছে পিশাচ। জীবিত নয়, মৃত নয়। এতদিন তোমাকে এই বাড়ির যা গল্প শুনিয়েছে সব সত্যি। পালিয়ে যাও, পালিয়ে যাও, বাড়ি ছেড়ে পালিয়ে যাও। অনেকের সামনে সারা ঘর আলিয়ার নীল আলোয় ভরে গেছে। সে আলোয় দেখল ঘরের আশেপাশে অনেকগুলো ছবি সারবদ্ধ করে রাখা আছে। তাদের বাড়ির পুরনো অ্যালবামেও এদের সবার ছবি দেখেছিল অনেক, কিন্তু কোথাও অরূপ রতনের কোনো ছবি নেই। ওর চোখের সামনে অরূপ রতন দু হাত আকাশের দিকে মেলে অট্ট হাসি হেসে বলল, সেদিন আমার শরীরের প্রতিটা অংশ বৃষ্টির জলে ধুয়ে এই বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে গিয়েছিল। তোমরা কি করছো, কোথায় যাচ্ছ, কি ভাবছো, সব আমি জানতাম। কথাটা বলেই অভিশপ্ত ছবির দিকে একবার ইশারা করলো। অনেক দেখলো কদম গাছে হেলান দিয়ে একজন বসে আছে। তার মুখটা অনেকের দিকেই ঘোরানো। সেই মুখটা অনেক দিন ধরেই সে চেনে। এ আর কেউ নয়, সে নিজেই। নির্ঘুম রাত, ক্লান্তি আর খিদেতে তার ইন্দ্রিয়গুলো এখন আর তার বশে নেই। অনেকের শরীরটা ধপ করে মাটিতে পড়ে যেতে বৃদ্ধ চুলের মুঠি ধরে তার শরীরটাকে টানতে টানতে নিয়ে চলল সেই পুকুরের দিকে। অনেকের শরীরটা এখনো শিথিল অবস্থায় পুকুরের জলের পাশে পড়ে আছে। আমি এসে নিয়ে যা, এই বাড়ির শেষ বংশধর। তারপরে তোর আর আমার মুক্তি। মুক্তি। দুটো কালচে পিচ্ছিল কর্দমাক্ত হাত জলের ভেতর থেকে অনেকের পা দুটো টেনে ধরল। তার শরীরটা ধীরে ধীরে শ্যাওলা ভরা সিঁড়ি বেয়ে জলের নিচে ডুবে যাচ্ছে। অনেক অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না। জলটা এখন বুক পেরিয়ে তার নাকের মধ্যে ঢুকে আসছে। অনেকের মনে হচ্ছে তার সারা শরীরটা কেউ যেন শিকল দিয়ে বেঁধে রেখেছে। নীল রঙের একটা আলো জলের উপর অস্থিরভাবে নাচছে। সন্ধ্যের অন্ধকার হলেও জলের নিচে নীলচে আলো এসে দেখল একটা কঙ্কাল গলায় শিকল বাঁধা অবস্থায় পড়ে আছে। এই সেই রামী, যাকে পার্বতী নারায়ণ খুন করে পুরো পরিবারকে অভিশপ্ত করে গেছে। একটু বাতাসের জন্য অনেক ছটফট করছে। ধীরে ধীরে শরীরটা শিথিল হয়ে আসে। তখনই দুটো বলিষ্ঠ হাত তার মাথাটা ধরে জলের বাইরে বের করে দেয়। একটু অক্সিজেন পেয়ে তার সারা শরীরে যেন আবার বল ফিরে এলো। সেও সমস্ত জোর খাটিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু জলের নিচ থেকে আবার সেই শ্যাওলা মাখা হাত তার পা দুটোকে শক্ত করে জড়িয়ে ধরছে। অনেকের শরীরটা একবার জলের ভিতরে যাচ্ছে, একবার বাইরে আসছে, একবার ভিতরে যাচ্ছে, একবার বাইরে আসছে। কঙ্কালের চোখ দুটো আগুনের গোলার মতো তপ তপ করে চলছে। সেই বিভৎস মূর্তি জলের মধ্যে একটা ঘূর্ণি সৃষ্টি করছে। জলের বাইরে থেকে কারোর কণ্ঠস্বর ভেসে আসে, অনেক সেই কণ্ঠস্বর চিনতে পারল। রতন এসেছে, রতন এসেছে ওকে বাঁচাতে।
নিজের মনের উপর ওকে বধ করতে দিও না। এই কণ্ঠস্বরও আজও সন্ধেবেলায় শুনেছিল সেই মন্দিরের পুরোহিত অনেক নিজের সর্বশক্তি দিয়ে জল ঢেলে উপরে উঠে আসে। খাবি খাওয়া মাছের মতো উপরে এসে হাঁপাতে থাকে। রতন আর পুরোহিত মশাই ওর মাথার কাছে দাঁড়িয়ে আছে। বাড়ির ভিতর থেকে একটা বিকট শব্দের আর্তনাদ ভেসে আসে। জলের ভিতর থেকে একটা ঘূর্ণি জলের বাইরে বেরিয়ে গৌরের শরীরটাকে টেনে নিয়ে যায় জলের গভীরে। বহু বছরের পুরনো অভিশাপ শেষ হলো না। আবার যদি কেউ ওদের জাগায়, ওরা আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। পুরোহিত মশাই জলের দিকে তাকিয়ে কথাগুলো বললেন। তখনও অনেক হাঁপাচ্ছে। একটু স্বাভাবিক হতেই বলল, আপনারা কিভাবে জানলেন আমি এখানে? ঘুমিয়েছিলুম বাবু। হঠাৎ মনে হলো ওই বৌদিদির জানলার পাশে দাঁড়িয়ে আমায় ডাকছেন। জিজ্ঞাসা করতে বললেন আপনার বড় বিপদ, রাতে এ বাড়িতে একা ঢোকার সাহস নেই, তাই পুরুত মশাইকে সঙ্গে করে নিয়ে এসেছিলুম। অনেক অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আকাশের বুকে রং ধরতেই জমিদার বাড়ির সিংহদুয়ার পেরিয়ে তিনটে ক্লান্ত শরীর এগিয়ে চলল গ্রামের পথে। অনেক একবার পিছন ফিরেছিল, তখনই দেখতে পেল পুকুরের শান্ত জলের উপর ভেসে উঠেছে দুটো নীলচে আগুনের গোলা, মধুপুরের আলেয়া। শুনছিলে অনিন্দিতা নাথের কলমে হাড়হিম করা ভয়ের গল্প আলেয়া। কেমন লাগলো বন্ধু আজকের গল্প? অবশ্যই কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলো না। তোমাদের মতামত আমাদের কাছে খুব জরুরি, কারণ তোমরা আছো তাই আমরা আছি। আর আমি জানি তোমরা হরোস্কোপকে আগামী দিনেও একই পরিমাণ ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে। আজকে গল্প পাঠে আমি ইভান সরকার ছিলাম তোমাদের সঙ্গে। কেমন লাগলো আজকের গল্প পাঠ সেটা জানাতেও ভুলো না। আজকে গল্পের অন্যান্য চরিত্রের মধ্যে রিনার চরিত্রে ছিল তানিশা, রতনের চরিত্রে স্পন্দন, রামের চরিত্রে তানিশা, গৌরের চরিত্রে সৌরভ, জ্যাঠামশাইয়ের চরিত্রে রক্তিম, রিক্সাওয়ালার চরিত্রে স্পন্দন এবং বৃদ্ধ পূজারী এবং গল্পের সূত্রধারের ভূমিকায় আমি ইভান সরকার। আজকের গল্পের স্ক্রিপ্টিং শুভজিৎ, গল্পের প্রচ্ছদ সৌমদীপ ভুঁই, সাউন্ড ডিজাইন শুভজিৎ ওরফে ফিনিক্স। আশা করছি আমাদের আগামী গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসতে পারবো। আজকের মতন আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।